জয় হিন্দ। 7 নিউজে আপনাদের স্বাগত। নিন্দুকের ডায়েরি নিয়ে আমি চন্দন সেনগুপ্ত। অসময়ে নিন্দুকের ডায়েরি বলতে পারেন, কারণ আমাদের নিন্দুকের ডায়েরির সময় হচ্ছে 8টা, কিন্তু রোববার আমাকে বাধ্য করলো তার আগেই এই লাইভে আসতে, কারণ আশঙ্কা সত্যি হয়ে গেল যে একটা যাকে বলে কোচি লকডাউন আমাদের উপর চেপে বসলো। কেন চেপে বসলো সেটা তো সেই প্রশ্ন করাটা একদম নিরর্থক, কারণ যে পরিস্থিতি আমাদের চারপাশে সৃষ্টি হয়েছিল তাতে বোধহয় গত 22শে ডিসেম্বরই এই ঘোষণাটা করা উচিত ছিল, কিন্তু আমরা নিন্দুক তো। ওই রাজা যখন হাতিতে চড়িয়া বসিলেন, ভাগিনাদের পকেট ভর্তি হইল সোনাদানা ইত্যাদিতে, তখন নিন্দুক ছিল গাছের আড়ালে। সে বলিল, মহারাজ, পাখিটিকে দেখিয়াছেন কি? তো ওই ভাগনাদের পকেট টকেট যখন ভরে গেল, তখনই কিন্তু পাখিটার কথা মনে পড়ে। অর্থাৎ কিনা ওই বর্ষ শেষের যে উন্মাদনার থেকে এই মুহূর্তে রাজ্যের সবচাইতে বেশি আর্থিক সঙ্গতি, আর্থিক লাভ, অর্থাৎ মদ বিক্রি। আজকের খবরের কাগজে আপনারা সবাই দেখেছেন যে রেকর্ড সৃষ্টি করেছে আমার বাংলা, রেকর্ড সৃষ্টি করেছে মদ কেনায়, এবং রাজ্য সরকারও রেকর্ড অঙ্কের টাকা গত এক সপ্তাহ, অর্থাৎ 22, 23, 24 তারিখ থেকে শুরু করে গতকাল 1 ডিসেম্বর, এই 1 জানুয়ারি পর্যন্ত সংগ্রহ করেছে। সংগ্রহের পালা শেষ, সুতরাং এবার মানুষকে একটু আটকাতে হবে, একটু রোগের ভয় দেখাতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রোগটা তো আছেই, রোগটা তো ছিল, রোগটা তো গত 2 বছর ধরে আমাদের তাড়া করে বেড়াচ্ছে, তাড়া করে বেড়াতে 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 আমাদেরকে নিঃস্ব করে ছেড়েছে। সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে যেটা সবচাইতে হন্টিং, যে তোমরা কাজ করতে যাবে, তোমরা 50% লোক নিয়ে কলকারখানা চলবে, অফিস চলবে, কিন্তু বাড়ি ফিরবো কী করে বলুন তো? এই যে আমি অফিসে এসছি, আমি অত্যন্ত সৌভাগ্যবানদের মধ্যে একজন যে আমার বাড়িও আগরপাড়ায়, আমার কর্মক্ষেত্রও আগরপাড়ায়, কিন্তু আমার ক্যামেরা পার্সন শ্যামলবাবু, তার বাড়ি নিউ টাউনে, আমার অ্যাসিস্ট্যান্ট এডিটর পিয়ালি দত্ত, তার বাড়ি বাগুইহাটির কাছাকাছি, বা আপনার দমদম স্টেশনের ধারে কাছে থাকে, বেদিয়াপাড়ায় কেউ থাকে, কেউ ঘোলায় থাকে, কেউ বা আমাদের এখন নতুন যে সহকর্মীরা আছেন তাদের কেউ বাউরিয়া থেকেও আসে। তো বাড়ি ফিরবো কী করে যদি 50% কর্মী নিয়েও কাজ করি? আমার এখানে কাজ করে 15 জন, আমি যদি তাদেরকে ভাগ করি যে 15, তার মানে 7 জন মিনিমাম। 7 জনকে নিয়ে যদি আমি কাজ চালাবার চেষ্টা করি, আমার এই ছোট্ট অর্গানাইজেশান থেকেই আমি বলছি যে সকালে 7 জন কাজ করব, বিকেলে 7 জন কাজ করব, তাহলে 7 7 14 হলো, আর আমি একজন কমন ফ্যাক্টর থেকে গেলাম 15, আমার বাড়ি ফেরার তাগাদা নেই, তাহলে 7 7 14 আগে 15 হয়। কিন্তু এই সকালে 7 জন আর না হয় বাড়ি ফিরে গেল, বিকেলের 7 জনের কী হবে? কারণ ট্রেন তো সন্ধ্যা 7টার পর বন্ধ, বাস 50%। আমাদের মতন কোম্পানি, আমাদের মতন ব্যবসায়িক সংস্থা, ক্ষুদ্র মাঝারি শিল্প, তাদের পক্ষে তো সম্ভব না প্রতিদিন প্রতিটি স্টাফকে রাত 9টার পরে, রাত 10টার পরে যখন তার ডিউটি শেষ হচ্ছে, তাকে বাড়িতে পৌঁছে দেওয়া। তার মানে দুটো অপশান এখানে চলে আসছে: এক, কর্মী সংকোচন, অর্থাৎ আবার সেই ছাঁটাইয়ের একটা ভ্রুকুটি, অথবা
কোম্পানিকে লাটে তোলা, এর মধ্যে এর মাঝামাঝি কোনো জায়গা নেই। আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি, আমাদের দরকার ছিল এই শৃঙ্খলটাকে ভাঙার, অর্থাৎ করোনার যে ওমিক্রন আমার রাজ্যে কতটা প্রভাব ফেলেছে সেটা পরের কথা, কিন্তু করোনা কিন্তু আবার আমাদেরকে সাংঘাতিকভাবে অ্যাটাক করেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম। কারণ গত শনিবার যেখানে 427 জনের মতন আক্রান্ত ছিল, সেটা গতকাল 4000-এ দাঁড়িয়েছিল। আমরা গতকাল একটা প্রতিবেদনে দেখিয়েছিলাম যে রাজ্যের মহামান্য মন্ত্রী সুজিত বসু স্টেজে দাঁড়িয়ে উপভোগ করছেন, তার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক নাচানাচি করছে। আমরা সাবধান করেছিলাম যে মান্যগণ্য ব্যক্তিরা, তারা যদি আমাদের মতন অতি সাধারণ মানুষকে প্রভোগ করে যে এসো উৎসব করো, আসল কথাটা হলো যে আমাদের যে মূল সমস্যা, আমাদের খাদ্যের সমস্যা, আমাদের বস্ত্রের সমস্যা, আমাদের চিকিৎসার সমস্যা, আমাদের শিক্ষার সমস্যা এবং আমাদের জীবিকার সমস্যা, যেটা গত 2 বছরে আরও প্রকট হয়েছে, তার থেকে আমাদের মুখটাকে ফিরিয়ে রাখতে হবে, আমাদের মনটাকে ফিরিয়ে রাখতে হবে। যে কারণে বর্ষবরণের সময়কালে গত 22-23 তারিখ থেকে 1 তারিখ 2 তারিখ পর্যন্ত, আজকে পর্যন্ত একটা অঢেল ব্যবস্থা করা হলো, এবং যেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকারি মদতে বলতে বাধ্য হচ্ছি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি মদতে তৈরি করা হলো, উৎসবের আয়োজন করা হলো। সেই উৎসবের ঢালে ভেসে গিয়ে আমাদের মতন সামান্য রোজগেরে মানুষগুলো আবার বিপদে পড়ল। যাদের গাড়ি আছে তারা এখান থেকে সেখান থেকে একটা জরুরি স্টিকার লাগিয়ে নেবেন, প্রভাব খাটিয়ে থানার থেকে একটা কাগজ বার করে নেবেন। আর আমার আপনার মতন যারা অতি সাধারণ মানুষ, যাদের ট্রেন ভরসা, যাদের বাস ভরসা, তাদের বাড়ি ফিরতে হবে গরু গাধার মতন বেলা সন্ধ্যা 7টার আগে। অর্থাৎ আমাকে অফিসে যেতে হবে, অফিস থেকে ফিরতে হবে, এবং ফেরাটা হয়ে দাঁড়াবে, যাওয়াটা হয়ে দাঁড়াবে করোনার সংক্রমণের একেবারে থেকে একটা ভিড়ের মধ্যে। এখানে উল্লেখ রয়েছে, আমার হাতে রয়েছে যে নবান্ন থেকে যে নির্দেশিকাটা বার হয়েছে, সেখানে আমরা অত্যন্ত স্বাগত জানাচ্ছি যে স্কুল কলেজ বন্ধ হয়েছে। কারণ পড়াশুনোর দরকার নেই, এটা আমরা জানতাম যে এটা হবে। কারণ টেস্ট পরীক্ষার ওপর খুব জোর দেওয়া হয়েছিল এবছর, 22শে নভেম্বরের মধ্যে টেস্ট করতেই হবে, হয়েছে। কারণ গত বছর যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তখন আমাদের মতন নিন্দুকেরা এই প্রশ্ন তুলেছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা কী করে বেরোলো, যেখানে কোনো ক্লাস হয়নি, যেখানে 11-এর কোনো পরীক্ষা হয়নি, যেখানে টেস্ট পরীক্ষা হয়নি। কারণ মাধ্যমিক পরীক্ষা ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত সে যে পড়াশুনো করেছে তার উপর ভিত্তি করে তার একটা অ্যাসেসমেন্ট করা যায়, মূল্যায়ন করা যায়। কিন্তু দ্বাদশ শ্রেণীতে কিন্তু সেই মূল্যায়নটা করা সম্ভব না। কারণ দ্বাদশ শ্রেণীতে গিয়ে আমরা ভাগ হয়ে যাচ্ছি আর্টস, সায়েন্স এবং কমার্স 3টি স্ট্রিমে, এবং যার সঙ্গে মাধ্যমিকের যে সিলেবাস তার সঙ্গে অনেক তফাৎ। সুতরাং উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাকে একটা বিশ্বাসযোগ্য করাবার জন্য যেভাবে হোক টেস্ট পরীক্ষাটা নেওয়া হয়েছে, এবং তারপরেই আমরা জানতাম যে নেমে আসছে আমাদের উপরে একটা আবার, কারণ সেই অর্থে তো পড়াশোনার দরকার নেই। যেখানে চাকরি নেই, বাকরি নেই, সেখানে পড়াশোনা করে কী হবে? স্কুল কলেজ বন্ধ হয়েছে, শিশুরা স্কুলে যাচ্ছে না, সেটা তো দীর্ঘদিনের তাদের অভ্যাসে পরিণত হয়েছে। স্কুল তাদের কাছে এখন একটা গল্পের মতন বিষয়। ঠিক আছে, আমরা মানলাম এটা অত্যন্ত দরকার ছিল। আমি মনে করি দরকারটা ছিল গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে। তাহলে আজকে এসে এই কাগজটা আমার হাতে এসে পড়তো না, কারণ আমরা কিন্তু করোনাকে সামলে নিতে পারতাম। তারপরে যে কথাগুলো বলা হয়েছে, সব জায়গাতেই বলা হয়েছে যে 50% কর্মী নিয়ে সরকারি বেসরকারি সংস্থাগুলো কাজ চালাতে পারবে।
আমাদের প্রশ্ন সেখানটাতে যে 50% কর্মী নিয়ে আমি কাজ চালালাম, কিন্তু কর্মীগুলো বাড়ি ফিরবে কোথা থেকে? তাদের বাড়ি ফেরার তো একটা বন্দোবস্ত করতে হবে। সেখানে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, বাসের সংখ্যা বাড়াতে হবে, যাতে তারা নির্দিষ্ট সময় নিরাপদ দূরত্ব বিধি বজায় রেখে বাড়ি ফিরে যেতে পারে। আমাদের এখানে হলো উল্টো, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই তাকে বাড়ি ফিরতে হবে এবং বাড়ি ফেরার তাড়নায় তাকে যে ভিড় ট্রেন, সেই ট্রেনে তাকে উঠতে বাধ্য করতে হবে। 50% বাস চলবে। এমনি বাস প্রায় বলতে গেলে বেসরকারি বাস করোনার পর থেকে, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির পর থেকে বেসরকারি বাস রীতিমতো কম। সেখানে বাদুড়ঝোলা অবস্থাও আমরা দেখতে পাই। সরকারি বাস সত্যি কথা বলতে গেলে পথে নেই, কারণ সরকারি বাস, আমাদের কাছে খবর আছে, আমরা সেই খবর সম্প্রচারও করব, যে সরকারি বাসের জন্য ধার্য যে পেট্রোল বা ডিজেল যে জ্বালানি, সেই জ্বালানি 4 ভাগের 1 ভাগ করে দেওয়া হয়েছে, যার ফলে সরকারি বাসের সংখ্যা পথে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে ইতিমধ্যেই। ব্যাটারি চালিত বাস কিছু পথে আছে। অর্থাৎ যে মূল ভরসা বেসরকারি বাস, সেই বেসরকারি বাসের উপর আমাদের ভরসা করতে হবে, কিন্তু সেগুলোকেও 50% লোক নিয়ে চলাচল করতে হবে। বেসরকারি বাসের মালিকরা কি আরবের কোটিপতি? আমরা ভাববো না এই কথাটা, যে কালকে যদি দেখা যায় যে একটা বেসরকারি বাস পথে নামছে না, আমি যখন তার মালিকের একটা ইন্টারভিউ নিতে যাব, তিনি বলবেন আমি কি আরবের কোটিপতি নাকি, যে আমি 50 এমনিতেই লসে রান করছি। পেট্রোল ডিজেলের এত মূল্য বৃদ্ধি হয়েছে, তারপরেও আমাদের ভাড়া সেভাবে বাড়েনি। আমরা কোনোভাবে দিন আনি দিন খাওয়া সংসার চালাচ্ছি, তারপরে যদি 50% যাত্রা নিতে হয়, আমি জানি এর কোনোটাই হবে না। কারণ সাধারণ মানুষের ইচ্ছের কোনো মূল্য এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে কোথাও নেই, আমাদের এখানেও নেই। ধরুন, যেখানে বলা হচ্ছে যে সেলুন, স্পা, অন্যান্য যে সমস্ত পার্লার, বিউটি পার্লার, জিম, এগুলো বন্ধ থাকবে। এগুলো অপ্রয়োজনীয়। সেলুনটা খুব দরকার, কেননা চুল দাড়ি এই বিষয়টা ছেলেদের, পুরুষ মানুষদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি কাটার জন্য। আমরা ওটা মেনে নিলাম, কিন্তু আমাদের মানতে অসুবিধে হচ্ছে যে যখন সেখানে বলা হচ্ছে যে 7 নম্বর ক্লজে গিয়ে রেস্টুরেন্টস অ্যান্ড বার্স মে অপারেট উইথ 50% অফ ক্যাপাসিটি at a time up to 10 PM, মানে রেস্তোরাঁ এবং পানশালা এগুলো রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকতে পারে 50% ক্যাপাসিটি নিয়ে। সেই প্রশ্নটা কিন্তু আবার আসছে যে আমি আমার অফিস বন্ধ করে দিতে হবে, আমার বাড়িতে ফেরার রাস্তা নেই। গরিব মানুষের সেলুনটা বন্ধ থাকবে, অথচ বার খোলা থাকবে, রেস্তোরাঁ খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। আমি সুকুমার রায়ের একেবারে অন্ধভক্ত, তার কথাই বলছি। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। বার খোলা থাকুক, আপত্তি নেই, কিন্তু পাড়ার যে লোকটা দাঁড়ি কেটে 2 পয়সা রোজগার করে, কারণ বারে কি একদম মানে আমরা একে অপরের থেকে এত দূরে দূরে বসবো যে মানে কেউ কারো ছোঁয়া খাবো না? এটা হতে পারে? হয়েছে পৃথিবীতে কখনো? আমাদের আপত্তি আছে। সিনেমা হলস অ্যান্ড থিয়েটার হলস মে অপারেট উইথ 50% অফ সিটিং ক্যাপাসিটি, সেটাও রাত 10টা পর্যন্ত খোলা থাকতে পারে। স্কুল বন্ধ থাকবে। এইরকম একটা আশ্চর্য বিষয়, মানে ধরুন এটা আমরা তো এড়াতে পারতামই। আমাদের এতগুলো কথা বলতেই খুব খারাপ লাগছে যে একটা দুর্যোগ, একটা মহামারী, সেটাকে সামাল দিতে সরকার একটা ব্যবস্থা গ্রহণ করেছে। তার বিরুদ্ধে কথা বলছি না, তার বিরুদ্ধে একটাও কথা বলছি না, আমরা শুধু বলছি ব্যবস্থাটাকে নিয়ে, যে আমরা যদি
আমরা যখন টের পাচ্ছি যে আমাদের দিকে ধেয়ে আসছে, আমাদের দিকে ধেয়ে আসছে, আমরা কেউ সাবধান হলাম না। গত 24 তারিখ রাত থেকে আজকে সকাল পর্যন্ত বা আজকে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ আপনার কলকাতা শহরের বাইরের যে সমস্ত বিনোদনের জায়গাগুলো আছে, বড়লোকদের বিনোদনের জায়গা, সেখানে ভেসে গেছে। লক্ষ লক্ষ লোক রেকর্ড ভেঙেছে চিড়িয়াখানায়, রেকর্ড ভেঙেছে ইকো পার্কে, রেকর্ড ভেঙেছে নিকো পার্কে। এটাকে আমরা আটকাতে পারতাম, এই জিনিসটাকে আমরা আটকাতে পারতাম। পার্ক স্ট্রিট তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের ব্রিগেডকে হার মানিয়েছে। সঙ্গে যদি যোগ দেওয়া হয় সুজিত বসুর শ্রীভূমিকে। নৌকা পত্রিকা লিখছে আমাদের বাটানগরে এমপি কাপ হয়ে গেল, গাদা গাদা লোকের ভিড়। শান, আকৃতি কাক্কর, বাবুল সুপ্রিয় এরা এসেছিলেন, কাল ছিল অনুষ্ঠান। তার মানে বুঝুন, পাড়ার গায়ক গায়িকারা তারা স্টেজ পাচ্ছে না, অর্থাৎ সকল যাদেরকে মাচার শিল্পী বলা হয় তারা না খেতে পেয়ে আছে, তারা বারবার বিক্ষোভ দেখাচ্ছে সল্ট লেকে। কিন্তু আকৃতি কাক্কর, বাবুল সুপ্রিয়, শান, এদের দিয়ে বড় বড় অনুষ্ঠান হচ্ছে, মানুষকে প্রভোগ করা হচ্ছে। কাদের প্রভাবে এটা হচ্ছে? কারা এর আয়োজক? মানুষ দেখছে না। আমরা যদি ধরুন জুট মিলের কথা বলি, জুট মিল হচ্ছে সবচাইতে মানে স্বাভাবিকভাবে নিরাপদ দূরত্বে কাজ করার একটা জায়গা। কারণ একটা মেশিনে যখন একটা লোক কাজ করে, আরেকটা মেশিনে যখন আরেকটা লোক কাজ করে, তাদের মধ্যে স্বাভাবিক দূরত্ব 6 মিটারের 6 ফিটেরও বেশি। এবং জুট মিলে কাজ করার সময় এই মাস্ক, আমরা মাস্ক বলছি, এই সবে চিনলাম। জুট মিলের লোকদের নাকে সবসময় কিন্তু কাপড় দেওয়া থাকে যাতে ওই ধুলোগুলো না ঢোকে। সেখানেও 50%, চা বাগানে 50% ঢুকছে শিল্পগুলো। আমরা শিক্ষা নিলাম না, আমরা কিচ্ছুর থেকে শিক্ষা নিলাম না। যে দুর্গা পুজোর থেকে আরম্ভ হলো ভিড় ভিড় ভিড়, করোনা আসছে না, ঠিক আছে চলো একদম ভাসিয়ে দাও বাংলাকে। বাংলা ভাসলো, তার রেজাল্ট আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে। এই সেই রেজাল্ট শিট, যেখানে সব নিষেধাজ্ঞা। কাল থেকে আমাদের পুলিশ বন্ধুদের দায়িত্ব বেড়ে যাবে, তাদেরকে গাড়ি ধরতে হবে, তাদেরকে মাস্কিন মানুষ ধরতে হবে। হ্যাঁ, আমরা অনেক অন্যায় করেছি, আমরা মাস্ক ব্যবহার ভুলে গেছি। তবুও থুতনিতে এরকমভাবে একটা মাস্ক লাগিয়ে কিছু কিছু লোক ঘুরতেন, কিন্তু এইরকমভাবে মাস্ক লাগানো লোক সংখ্যা অত্যন্ত কম। এই বস্তুটির কথা তো বোধহয় কারো মনেই নেই, স্যানিটাইজার। ওই লোক দেখানো একটা স্যানিটাইজার ট্যানেল, তার ভিতর দিয়ে চলে যান, কিছুই হয় না। আর কোথাও গেলে হাতের মধ্যে একটু ফিচ করে একজন লোক এসে দাঁড়িয়ে দিয়ে গেল। অফিস তো ওই রেস্টুরেন্ট বা সিনেমা হল, কি এসে গেল সেটা কিছুই যে আমরা জানি না। কিন্তু আমাদের দোষটা আমরা স্বীকার করছি যে আমরা কিন্তু এই ব্যবস্থার বলি হয়েছি। কারণ আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষকে চিনি যাদের পক্ষে এই মাস্ক এবং স্যানিটাইজার এবং সাবান এটা তাদের কাছে বাহুল্য হয়ে দাঁড়াচ্ছিল, পারছিল না তারা সামাল দিতে। রাস্তায় পুলিশ ধরে 2-1টা মাস্ক পড়েছে। এই মাস্ক কেচে পড়তে লোম ছেড়ে গেছে, পড়ছে এখন। সবচাইতে বড় প্রশ্ন যে আমরা অন্ততপক্ষে করোনার 3য় ঢেউটাকে বোধহয় নিমন্ত্রণ জানিয়ে বাংলায় নিয়ে এলাম। যে এসো বাবা, যেমন আমরা বলি না এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে, সেরকমভাবেই। কারণ আজকের যে ছবি আমাদের ক্যামেরা বন্ধু, আমাদের যিনি ক্যামেরা শ্রমিক শ্যামলবাবু তুলে নিয়ে এসছেন বিভিন্ন জায়গার থেকে, তাতে আমরা ভীষণ আতঙ্ক প্রকাশ করেছি। আমরা গতকাল একটা খবর প্রকাশ করেছিলাম
যে যে শ্রীভূমিতে কি হচ্ছে। আমরা তার আগের দিন দেখিয়েছিলাম পার্ক স্ট্রিটে কি হচ্ছে। সব হচ্ছে এগুলো কেউ দেখতে পায়নি এতদিন ধরে। আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছে, আর কেউ দেখেনি। আর আমাদের সবটা আমরা মেনে নিতে পারতাম, সবটা মেনে নিতে পারতাম যদি মদের দোকানটাও বন্ধ হতো, সবটা মেনে নিতাম যদি বারটা বন্ধ হতো, সবটা মেনে নিতাম যদি শপিং মলগুলো বন্ধ হতো, বড়লোকের বিনোদনের জায়গাগুলো খোলা, আর গরিব মানুষের রোজগারের জায়গাগুলো, রোজগারের যাতায়াতের পথটা বন্ধ। এটা বোধহয় মেনে নেওয়া খুব কঠিন, অন্তত পক্ষে 7 আওয়ার নিউজের পক্ষে। কারণ আমরা সাধারণ মানুষের সঙ্গে সবসময় থাকি, তাদের সঙ্গে কথা বলি, তাদের চাওয়া না চাওয়াটা আমাদের কাছে অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়। তারা আমাদের প্রশ্ন করছে যে কালকে সকালে যে অফিস যাবো ফিরবো কী করে, আমাদের তো বেসরকারি অফিস, আমাদের তো 3টের মধ্যে ছুটি দেবে না। 3টের মধ্যে যদি ছুটি না পাই, 5টার মধ্যে যদি ছুটি না পাই, তাহলে আমি 7টার মধ্যে ট্রেন ধরবো কী করে? 6টার মধ্যে যদি ছুটি না পাই, 7টার মধ্যে ট্রেন ধরবো কী করে? ভাবুন তো, যদি 1 লক্ষ মানুষকে বিকেল 4টের সময় ছুটি দিয়ে দেওয়া হয় যে যাও ভাই তোমরা বাড়ি যাও, তোমরা অনেক কাজ করেছো, 1 লক্ষ মানুষ কীভাবে একসঙ্গে বাড়ি ফিরে আসবে 7টার মধ্যে? 7টার মধ্যে ট্রেন পাবে, তারা ধরবে। তার মানে ঠিক ঠিক করা ভিড় এবং ঠিক ঠিক করা করোনা আগামীকাল থেকে আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আমাদের আবেদন, যদি কারো পক্ষে সম্ভব হয় ওয়ার্ক ফ্রম হোম করার, জানি এটা অত্যন্ত একটা বাজে ধরনের ইয়ার্কি হলো, কারণ ওয়ার্ক ফ্রম হোম তারাই করতে পারেন যারা সেই ধরনের চাকরি বাকরি করেন। আমার মতন চাকরি যারা করেন, জুট মিলে যারা চাকরি করেন, যারা অন্যান্য কলে কারখানায় চাকরি করেন, তারা তো বাড়িতে বসে আর যন্ত্রাংশ বানাতে পারবেন না বা যন্ত্র বানাতে পারবেন না, তাদের অফিস যেতেই হবে। জানি না তারা কিভাবে বাড়ি ফিরবেন, তাদের জন্য কি ব্যবস্থা করা হবে। নিশ্চয়ই মহামান্য সরকার কিছু ভাববেন তাদের জন্য, এই বিশ্বাসটুকু তো রাখতে হয়, নাহলে তো বাঁচাই মুশকিল হয়ে যায়। কিন্তু যদি একটু ভাবা হতো যে ট্রেনটাকে বন্ধ না করে ট্রেনের সংখ্যাটাকে যদি বাড়িয়ে দেওয়া হতো, যে ঠিক আছে 50% লোক নিয়ে যাতায়াত করবে, ট্রেন আরও বেশি চলবে, তাহলে তো ট্রেনটা একটু ফাঁকা হতো। আমরা মানিয়ে নিতাম যে ঠিক আছে আমরা এক দিন 7 জন করে লোক নিয়ে কাজ করব, কিন্তু যে 7 জন কাজ করবে তারা সকাল 10টায় ঢুকবে, রাত্রির 10টায় বেরোবে, অর্থাৎ অল্টারনেটিভ ডেতে তারা কাজ করবে, কিন্তু তাদের বাড়ি ফিরে যাওয়ার একটা গ্যারেন্টি আছে? কিছুই নেই। জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কী নিয়ে অপেক্ষা করছে, কিন্তু এটা তো আমাদের মানতে হবে। সরকার বাহাদুরের নির্দেশ তো অমান্য করা যায় না। সুতরাং আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আজকের এই লাইভ থেকে, এই নিন্দুকের ডায়েরির থেকে, যে সরকারি নির্দেশ অবশ্যই পালন করবেন, কোভিড বিধি অবশ্যই পালন করবেন, সাথে সাথে আপনাদের প্রতিবাদের যে ভাষা, সেই ভাষাটাকেও শানিত করবেন এই কারণে যে প্রতিবাদ যদি না হয়, প্রতিরোধ যদি না হয়, তাহলে এই অন্যায় চলতেই থাকবে। এবং এই অন্যায়ের সবচাইতে বড় শরিক হলাম আমরা, অর্থাৎ সাধারণ মানুষ। কারণ চিড়িয়াখানায় কোনো মঙ্গল গ্রহের লোক এসে ভিড় বাড়ায়নি, আপনার শ্রীভূমিতে বিহার থেকে, ইউপির থেকে লোক এসে হাজার হাজার ভিড় করেনি, পার্ক স্ট্রিটের ভিড়ে অবশ্যই কোনো এলিয়েন ছিলেন না, সবটাই আমরা করেছি। কারোর দ্বারা প্রলোভিত হয়েছি, প্রলোভনটাকে আমাদের ত্যাগ করতে হবে। আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে বাঁচব, এই মুহূর্তে ন্যূনতম খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার বন্দোবস্ত করব, সেই কথাটা মাথায় রাখতে হবে। চুলোই যাক বাদ বাকি, সামনের বছর আবার নববর্ষ আসবে, তখন নববর্ষ করব,
সামনের বছর আবার গঙ্গাসাগর আসবে, তখন গঙ্গাসাগরে যাব। সামনের বার আবার কল্পতরু উৎসব হবে, তখন কল্পতরু উৎসবে যাব। আমরা কিচ্ছু মানলাম না। সামনের বার আবার ওই যেটা লিখছিলেন যে ওখানে নাকি শান এসছিলেন, আসবে, আগামী বছর দেখব। আর না হলে দূরদর্শনের পর্দায় বসে দেখব। কিন্তু কাজের জায়গাটা থেকে আমাদেরকে যেতেই হবে, কারণ কাজ না করলে তো দিনের শেষে খাবারটাকে দেবে। আমার দুমুঠো অন্ন, আমার পরিবারের জন্য দুমুঠো অন্ন, সেটা তো আমাদের দেশের মৌলিক অধিকার নয়। আমাদের মৌলিক অধিকার নয় যে একটা মানুষকে তার যে ন্যূনতম খাদ্য সেটা রাষ্ট্র দিতে বাধ্য, এটা আমাদের সংবিধান স্বীকৃত নয়। সরকার যেটা দেয় সেটা নাকি দয়া করে দেয়। প্রধানমন্ত্রী খাদ্য যোজনা, অমুক যোজনা, তার মাধ্যম দিয়ে দু চারটে 2-5 কিলো চাল ডাল আমরা পাই। এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে না। সংবিধান আমাদের সেই অধিকার দেয়নি। কিন্তু আমরা সানের ফাংশন দেখতে যাই, আমরা গঙ্গাসাগরে স্নান করতে যাই, আমরা পার্কশিটে হাঁটতে যাই, আমরা দুর্গাপুজোর লাইনে দাঁড়াই, কিন্তু মানুষের প্রতিবাদের যে লাইন, প্রতিরোধের যে লাইন, সেই লাইনটা কিন্তু বড্ড ফাঁকা। সেই ফাঁকা লাইনটা যদি পূরণ হতো তাহলে আমাদের হয়তো আজকের নিন্দুকের ডায়েরির এই এপিসোডটা করতে হতো না। আমাদের প্রতিবাদ রইল, পাশাপাশি আপনাদের সবার কাছে আবেদন রইল, সরকার নির্দেশিত করোনা বিধি মেনে চলুন। যাতে এইখানে বলা হয়েছে যে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনামা কার্যকর থাকবে। 15ই জানুয়ারির পরে যেন আমরা আবার সবাই মিলিত হতে পারি, সবাই সবার সঙ্গে সাক্ষাৎ করতে পারি, ট্রেন যেন নিয়মিত চলে, বাস যেন নিয়মিত চলে, সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়। মাঝখানে তো মাত্র 12টা দিন। আশা করব আপনারা এটা মানিয়ে নেবেন এবং ওই প্রতিবাদের লাইনটাকে দীর্ঘায়িত করবেন। জয় হিন্দ।